যে আমাদের এরকম বিষয়টা যদি থাকে যে আমরা তোমার একটা সংখ্যা নিয়েছিলাম 6 আর একটা নিয়েছিলাম 4, এর মধ্যে ছোট সংখ্যা হলো 4, এই জন্য 4 দ্বারা আমরা দুটাকেই ভাগ করেছি, ভাগফল পাইছি এটা হলো 1.5 আর এটা পাইছি হলো কত 1। এরকম প্রবলেমটা হয়নি? এখন বলা হচ্ছে হ্যাঁ যে স্যার। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে ভাগফল গুলো নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য। তাহলে এই যে দেড় কে যদি পূর্ণ সংখ্যা করতে চাও তাহলে কমপক্ষে 2 দিয়ে ভাগ করা গুণ করা লাগবে। 1 কক তো 2 দিয়ে গুণ করলে কোনো সমস্যা নাই। তাহলে দেড় কে 2 দ্বারা গুণ করলে কত হবে 3, তাহলে 3:, ওর একক যদি 2 দিয়ে গুণ করো কত হবে 3:2, মিষ্টি দুই। এরকম না? এখন দেখো তো এটা কি হ্যাঁ পূর্ণ সংখ্যা হলো না? আর আগের যে ভাগফল ছিল সেটা 1.5 আর 1, এটা কি ভগ্নাংশ না? হ্যাঁ এই কথাটা এখানে বলা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনে আমরা ভাগ করব, প্রয়োজনে আমরা গুণ করব, মানে যা কিছুই করা লাগুক করব, আমাদের মূল উদ্দেশ্য হলো পরমাণুর সংখ্যাটা এরকম পূর্ণ হতে হবে। এখন এখানে একটা প্রশ্ন যে স্যার এরকম পূর্ণ সংখ্যাটা কেন হওয়া লাগবে? পূর্ণ সংখ্যা হওয়ার পেছনে মূল কারণ হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো পরমাণু অংশগ্রহণ করে সেটি কখনোই ভগ্নাংশ আকারে যুক্ত হয় না। অর্থাৎ তুমি এটি বলতে পারবা না যে কার্বন যুক্ত হয় হাফটি, তারপরে হাইড্রোজেন যুক্ত হয়েছে তোমার 1-এর 3টি, এইরকম কোনো অপশন কিন্তু নাই। মানে পরমাণু বিক্রিয়া করলে ফুল করবে, অর্থাৎ হয় একটা কার্বন করবে, না হয় 2টা করবে, না হয় 3টা করবে, কিন্তু কোনো জায়গা তুমি পাবা না যে 2.5টে কার্বন বিক্রিয়া অংশগ্রহণ করছে 3.5টা হাইড্রোজেনের সাথে। এটা সম্ভব না। আমার এই কথার মানে বুঝতে পারছো কি? মানে পরমাণুর সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না। এই জন্য লেখা হয়েছে যে মৌলের প্রতীকগুলো লিখে তার ডান পাশে পূর্ণ সংখ্যা বসিয়ে দিলেই স্থূল সংকেত হবে। সেই পূর্ণ সংখ্যা কি কি? যেমন এখানে ছিল হলো তোমার 1.5 ছিল আর 1 ছিল। আমি যদি কার্বনের পাশে 1.5 বসাই, আবার হাইড্রোজেনের পাশে যদি 1 বসাই, তাহলে আমার এই স্থূল সংকেতটা কি হবে? বলো, এই স্থূল সংকেত কি হবে? না স্যার। তাহলে আমাকে কি করতে হবে? পূর্ণ সংখ্যা করতে হবে। তখন আমি কি করেছি? এটাকেও 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে গুণ করছি। আমি প্রয়োজনে 2 দিয়ে গুণ করব, প্রয়োজনে 3 দিয়ে গুণ করব, আমার যা দিয়ে গুণ করলে, যা দিয়ে ভাগ করলে আমার একটি পূর্ণ সংখ্যা হবে, আমি তাই করব। করার পর আমি তারপরে লিখব। যেমন এখানে গুণ করার পর সংখ্যা হচ্ছে কত? 3 আর হলো 2। তাহলে আমি কার্বনের বেলায় লিখবো হলো 3, আর হাইড্রোজেন যদি থাকে তার বেলায় লিখবো 2। তাহলে আমার এটা কি এটা এখানে কি পূর্ণ সংখ্যা হয়েছে বলো? হ্যাঁ স্যার। এটি কি সবাই এখন বুঝতে পারছো? আনমিউট, সবাই আনমিউট করে কথা বলো। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাউজিয়া কি শুনতিছো? আচ্ছা, এখন দেখো নেক্সট অপশনে আসি। সেটা হলো তোমার এই এগুলো ক্লিয়ার করে দিলাম। এখন পরের ধাপে লেখা আছে কি, নিচে পূর্ণ সংখ্যা বসে দিলে স্থূল সংকেত হবে। আমরা কিন্তু এটা অলরেডি শিখে ফেলছি। বসে দিলে যে পূর্ণ স্থূল সংকেত হয় সেটাও শিখছি। সুতরাং আমার মনে হয় যে স্থূল সংকেত লেখা নিয়ে আর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা একটু দুই একটা উদাহরণ দেখি, একদম হাতে ধরে ধরে দুই একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো সহজ লাগবে। নিচের একটা উদাহরণ দেখি।
দেখো এখানে লেখা আছে শতকরা সংযুতি উল্লেখ করা আছে, হাইড্রোজেনের লেখা আছে কত পার্সেন্ট, সালফারের কত পার্সেন্ট, অক্সিজেনের কত পার্সেন্ট সব উল্লেখ করা আছে। তো হাইড্রোজেনের পার্সেন্ট এখানে দেওয়া আছে, সালফারের সেটা দেওয়া আছে, অক্সিজেনের সেটা দেওয়া আছে। আমার প্রথম কাজটা কি দেখো তো, লেখা আছে না শতকরা সংযুতি গুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। দেখো তো তাই করা হয়নি, হাইড্রোজেনের ভরকে 1 দ্বারা ভাগ করছি, সালফারের ভর 3 দ্বারা ভাগ করছি, অক্সিজেনের ভর হলো 16 দ্বারা ভাগ করছি। করছি কি? আচ্ছা এখন দেখো এই জায়গায় কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম আছে। এই যে 3 কোনা জিনিসের মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলো তো? আরেকবার বলেন তো স্যার একটু। আচ্ছা এখানে তোমরা বলো এই যে সবচেয়ে ছোট কোনটা, এই যে ধরো আমি ভাগ যে করলাম নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করছি, তো এই ভাগ করে এখানে পাইলাম হাইড্রোজেনের ক্ষেত্রে পাইছি 2.04, সালফারের 1.02। হ্যাঁ সালফারের ক্ষেত্রে পাইছি 1.02, অক্সিজেনের ক্ষেত্রে পাইছি 4.08। তিনটে পাইছি, পাইনি? হ্যাঁ, এই তিনটার মধ্যে ছোট কোনটা? 1.02। হ্যাঁ, তাহলে এই যে ছোট সংখ্যা যেটা, সেই ছোট সংখ্যা দিয়ে আবার ভাগ করা লাগবে না, দেখো তো নিচে লেখা আছে না? হ্যাঁ, আচ্ছা। মানে তুমি যে নিয়মগুলো শিখলে সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, নতুন করে কিন্তু কিছু লেখা নাই, ওই কথাগুলোই লেখা আছে। তাহলে আমরা একটু নিচের দিকে নিয়মটা আবার একটু দেখি। দেখো আমি এখানে অনলাইনে তোমাকে এরকম ধরে ধরে যেটা দেখাতে পারছি, এই কাজটা কিন্তু কোনো ক্রমেই ব্যাচে বা ক্লাসে বা সিস্টেমে কিন্তু দেখানো সম্ভব, যতই আমি চেষ্টা করি সম্ভব না, এই মনোযোগই আসবে না। তাহলে দেখো তো এখানে সবচেয়ে ছোট, সেই ছোটদের, এই ছোটদের কিন্তু সবগুলো ভাগ হবে, এই এটাকে ভাগ হবে, এমনকি ওই যে যে ছোট কোনা জিনিস তাকেও ভাগ হবে কিন্তু, এই যে বড়টাকেও ভাগ হবে। তাহলে ভাগ হয়ে কি পাইছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। এমনও কিন্তু হবে কিছু জিনিস, আমি একটু বলে দিই, যেমন এটা কিন্তু তুমি যদি ভাগ করো অ্যাকচুয়ালি কিন্তু 4 হবে না। দেখবা যে কোন কোন অঙ্কে গিয়ে দেখবা লেখা আছে 4.0001, এটা যদি এরকম যদি আসে পরে তুমি ওটাকে 4ই লিখবা। কেন লিখবা? কারণ 4.00001 মানে ওটা 4। আচ্ছা কেন আমি এটা ভাঙনা এইরকম পয়েন্ট লিখবো না? কারণ ওই যে ওই কথা যে পরমাণুর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, এটি পরিপূর্ণ হতে হবে। অথবা কোনো জায়গায় তুমি যদি লেখা দেখো এরকম আছে 3.999 আরো 9 দেওয়া আছে, তার মানে কি এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 4। তাহলে আমি তখন এটাকে কি 3.99 লিখবো না 4 লিখবো? 4 হ্যাঁ, এটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এই যে দেখো এই যে অনুপাতটা বের হলো, এর মধ্যে কি আর কোনো ঝামেলা আছে? নাই কিন্তু। আচ্ছা আমি একটা ঝামেলা তৈরি করে দিই, মনে করো এই ভাগ করার পরেও ঝামেলা হলো, এটা একটা আসছে 2, একটা আসছে 3, 1 আর একটা আসছে 1.5, তখন কি করবা? ভগ্নাংশ তাহলে 1.5 গুণ না ভাগ করব। হ্যাঁ, আবার হয় ওই আমরা ভাগ করব না হয় গুণ করব। আচ্ছা ভাগ করতে আসি, আচ্ছা এখন ভাগ করতে, যেমন 1 দিয়ে ভাগ করলে এইটা যা আছে তাই হবে, 2 দিয়ে ভাগ করলে এটি 1 হবে, কিন্তু এটা আবার ভগ্নাংশ হাফ হবে, এটি তো মিলবেই না। তাহলে ভাগ করলে কি হবে? হবে না। না, গুণ তখন আমাকে কি করা হবে। লাগবে? গুণ করা লাগবে। তাহলে আমি গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, একেও কত 2 দিয়ে গুণ, এটাকেও আমি 2 দিয়ে গুণ করি। তাহলে গুণ করলে কি হবে? ওপরে গুণ করলে হবে 4, নিচে গুণ করলে হবে 2, আর এটি গুণ করলে হবে 3। তাহলে রেজাল্টটা দাঁড়াবে 4
2 3, তাহলে আমার এটা Three. পূর্ণ সংখ্যা হয়নি। হ্যাঁ তাহলে অনেক সময় কিন্তু অঙ্কের মধ্যে এই পেঁয়াজ মারে দিবি, মারে দিয়ে তোমাদের বুদ্ধিমত্তা গুলো যাচাই করবে যে তোমরা এটি পারো কিনা। তো তাহলে তোমরা এটি এইভাবে করতে পারবা। জি স্যার। জি স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, এটা খুব কঠিন লাগিচ্ছে কি স্থূল সংকেত নির্ণয়? না স্যার। হ্যাঁ স্যার। আজকে আজকে তোমাদের এই স্থূল সংকেত পর্যন্তই পাঠ থাকবে। তো আমি এই স্থূল সংকেতের কাজটা যদি তোমরা এই যে আমি যেভাবে শিখালাম এভাবে যদি একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ শুধু সামনের দিন এর সাথে কিছু তথ্য যোগ করে দিলেই আমাদের আরেকটা নিয়ম শেখা হবে, তার নাম হলো আণবিক সংকেত। কি সংকেত? আণবিক আণবিক সংকেত। এই আণবিক সংকেত নিয়ে আমরা সামনের দিন ইনশাল্লাহ পড়বো। তো স্থূল সংকেত পর্যন্ত সবাই অঙ্ক করবা এবং এর সাথে প্র্যাকটিস করবা। এই প্রত্যাশায় আমি আজকে শেষ করছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আবার শুক্রবারে যেন এভাবে পরবর্তীতে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি।